আমার এই শব্দের পালকিতে চেপে চলুন, খুব অল্প একটু সময়ের জন্য ঝাঁকি দর্শনের মতন ফিরে আসি তার শ্রীভূমির শ্রীচরণকে দর্শন করে। প্রাসঙ্গিকভাবে এই সুযোগ একটু বলে রাখি যে পাবনা জেলায় ঠাকুর অনুকূল চন্দ্রের সুনাম একদমই ছিল না। পাবনা জেলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যেটা ছিল সেটা হচ্ছে অত্যন্ত দুর্নাম, এবং প্রত্যেক পাবনাবাসী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুর্নাম অপযশ কীর্তন না করে জলগ্রহণ করেন না। এতক্ষণ যার বর্ণনা করলাম, যাকে সেই সময় সবাই জানেন চেনেন এবং যিনি সেই সময় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তার দিকে আঙুল তুলে বলছেন আসবো কি, আপনি তো একটা বদমাশ। সে ছেলেটির নাম কি জানেন? আমার বাবা গৌর মজুমদার। সে ছেলেটির নাম আমার বাবা গৌর মজুমদার। ক্লাস 7-8-এ পড়া মানুষ। এইভাবেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ, প্রথম আলাপন, প্রথম পরিচয়, প্রথম সন্দর্শন, প্রথম যোগাযোগ। আজকে সেই দিন 15ই আগস্ট, যে দিনটিতে আমরা সার্বভৌমত্ব লাভ করেছি, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক বলে নিজেদের পরিচয় প্রদান করবার ক্ষমতাকে অর্জন করেছি। সেই দিন 1947-এর পর 2024-এর 15ই আগস্ট। মাঝখানে 77টি বছর পার হয়ে গেছে। এই 77 পার হওয়া 78-এ পদার্পণ করার স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে হাওড়া জেলার আন্দুল শাখার আমার গুরু ভাই, আমার সতীর্থ, আমার সতীর্থা, আমার সৎসঙ্গ পরিবারের প্রত্যেক সদস্য একত্রিতভাবে জনগণ মনে আজকে নতুন করে এই স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিকতায় বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রাত্যহিক দৈনন্দিন তাৎপর্য, প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে কেমন, কতটুকু, এবং তা আমাদের রাষ্ট্রীয় জীবনকে কিভাবে প্রভাবিত করতে পারে, তা আমাদের রাষ্ট্রীয় জীবনকে কিভাবে উন্নত করে তুলতে পারে, কি কারণে, কি প্রয়োজনে আমরা এই সম্মেলন এবং উৎসব উদযাপন করছি, এই সামগ্রিক বিষয় অত্যন্ত সংক্ষেপে, অত্যন্ত চুম্বকে আমি আমার অভিজ্ঞতা, আমার বোধ, আমার উপলব্ধি সঞ্জাত শব্দের স্বরলিপি আপনাদের কাছে খুব সংক্ষেপে নিবেদন করবার চেষ্টা করব। আপনারা জানেন যে ঠিক এরকম একটি দিন, এরকম একটি সময় অখণ্ড পরাধীন ভারতবর্ষ, অখণ্ড পরাধীন ভারতবর্ষ, সে অখণ্ড পরাধীন ভারতবর্ষের যার কলম থেকে, মনন থেকে, চিন্তন থেকে, ধ্যান থেকে আমাদের জাতীয় সঙ্গীত আগে এপার বাংলা ওপার বাংলায় উচ্চারিত হতো। সাম্প্রতিক কালে ওপার বাংলায় তার মর্মর মূর্তি বিধ্বংস করা হয়েছে। তার জাতীয় সঙ্গীত শুনছি পরিবর্তনের সম্মুখে দাঁড়িয়ে আছে। এপার বাংলায় এখনো তার জাতীয় সঙ্গীত আমরা উচ্চারণ করি, জনগণ মন অধিনায়ক জয় হয়ে। সেই যিনি রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি যার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমরা এই উৎসবকে উদযাপন করছি, তারই আবির্ভাবের পটভূমি পাবনা জেলা। এখন আর অবশ্য টুকরো হয়েছে। সেই পাবনা জেলার একটি তারই জমিদারির অন্তর্গত জায়গা, তার নাম শাহজাদপুর। এই শাহজাদপুরে আমি গত মার্চ মাসে দোলে শাহজাদপুর গিয়েছিলাম। এই শাহজাদপুর থেকে আমি গিয়েছিলাম কুষ্টিয়ার বিশ্বকবির কুঠি বাড়ি, যাকে বলে শিলাইদহ রবীন্দ্রনাথের বাড়ি, সেখানেও গিয়েছিলাম একটি অনুষ্ঠানে। এই শাহজাদপুরে বিশ্বকবি নদীতে তার বজরা নিয়ে ঘুরতে ঘুরতে তিনি দুপাশের জনবসতি প্রত্যক্ষ করছেন।
এই দুপাশে জনবসতি প্রত্যক্ষ করে উনি যখন তার বাড়িতে ফিরে এসছেন এবং ওই গ্রামের সমস্ত মানুষকে ডাক দিয়েছেন নিজের বাড়িতে, তাদের জীবনের কথা শুনলেন, তাদের সংসারের কথা শুনলেন। শোনবার পর তিনি তাদেরকে কিছু জমি চাষ করবার জন্য লিখে দিয়েছিলেন, যাতে মহাজনের কাছে, জমিদারের কাছে তাদেরকে দাদন নিতে না হয়, তাদেরকে কষ্ট করতে না হয়, তাদেরকে মহাজনের কাছে কৃতদাসের মতো জীবন যাপন করতে না হয়। নিজের জমিদারের কিছু অংশ তিনি তাদেরকে লিখে দিয়েছিলেন। চলে গেলেন, তারপরে ভারতবর্ষ থেকে চলে গেলেন রাশিয়া, রাশিয়া থেকে আবার ভারতবর্ষ, ভারতবর্ষ থেকে আবার শাহজাদপুর। এইবার তিনি শাহজাদপুরে এসে দেখলেন ওই বজরা করে যেতে যেতে নদীর ওপর দিয়ে দুপাশে যেমন দরিদ্র হতচ্ছিন্ন কৃষক পরিবার ছিল, গ্রামবাসীরা ছিল, একই রকম বাড়িঘর, একই রকম দারিদ্র, একই রকম হতচ্ছাড়া ছন্নছাড়া চেহারা তাদের। অত্যন্ত ব্যথায়, যন্ত্রণায়, দুঃখে, কষ্টে তিনি তার কলম দিয়ে সাদা কাগজের উপরে আঁচড় কেটে কেটে লিখছেন, রিক্তদের হাতে ক্ষমতা দিলে সেটা মহাজনের দরজায় পৌঁছে যায়। রিক্তদেরকে যদি ভেতর থেকে যোগ্য করে তোলা না হয়, তাহলে মানুষ তার স্বাচ্ছন্দ্য সুখ কোনোদিন অনুভব করতে পারে না। আমি এদেরকে সব দিয়েছিলাম, কিন্তু দেখলুম আবার যেখানকার জিনিস সেখানে ফিরে গেল। এদেরকে ভেতর থেকে তৈরি করবার ইচ্ছে থাকলেও, সাধ থাকলেও সাধ্য আমার নেই। হয়তোবা ভবিষ্যতে কোনো মানুষ, কোনো মহামানব এই কাজ করবার জন্য আসবেন, এই সংস্কারের জন্য, সে সাধ্য আমার নেই। এই কথা কটি কালির আঁচড়ে আজও জলজল করছে রবীন্দ্র সাহিত্যে। ৭৭ বছর পার হয়ে গেছে। আমাদের দেশে অসংখ্য সরকার এসছে, কি কেন্দ্রে, কি রাজ্যে, কি বিভিন্ন প্রদেশে। অসংখ্য নেতৃত্বের রাজনৈতিক পট পরিবর্তন আমরা প্রত্যক্ষ করেছি, কিন্তু স্বাধীন দেশের যে স্বাধীনতার সংজ্ঞা, তাকে আমরা ৭৭ বছর ধরে রবীন্দ্রনাথের অনুভূতির, উপলব্ধির, শাব্দিক আলপনার মতন একই রকম দেখতে পাচ্ছি। মানুষের জীবন, মানুষের বয়স ক্রমশ বেড়ে যাচ্ছে, কিন্তু যাকে আমরা চেতনা বলি, যাকে আমরা শালীনতা বলি, যাকে আমরা সংস্কৃতি বলি, সেটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর একই জায়গায় যে দাঁড়িয়ে আছে, গত কয়েকদিন আগের দূরদর্শনের পর্দায় এবং সংবাদপত্রের পাতায় এবং প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে আমরা তার চিহ্ন স্মারককে প্রত্যক্ষ করতে পাচ্ছি। এইরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে গণতন্ত্র আমাদের কাছে আছে, কিন্তু সে গণতন্ত্র কতটা গণতন্ত্র? প্রত্যেকটা জন কেমন করে এই গণের স্বাধীনতাকে অনুভব, উপভোগ এবং উপলব্ধি করতে পারি আমরা, এটা প্রত্যেকেরই কম বেশি অনুভূতির মধ্যে আছে। ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যার সেবাদ পদ্মে আমার আশয় সব ছোট্টবেলা থেকে, যাকে আমি আমার এই চামড়ার চোখ দিয়ে দেখেছি, যার এই ব্রাহ্মী ভাগবত তনুকে আমি আমার এই দু চোখের কালো তারা দিয়ে বহুবার সন্দর্শন করেছি 1969-এর 27শে জানুয়ারি পর্যন্ত। সেই ব্যক্তিত্বের, বিগ্রহের অস্তিত্ব, তার কাছে গণতন্ত্র কেমন ছিল? আমরা সংঘ, সংগঠন, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন তৈরি করি। এই সংঘ, সংগঠন, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন এনার জীবনকে আশ্রয় করে সৎসঙ্গ গড়ে উঠেছিল। আর সেই সময়, আমি যে সময় আপনাদেরকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব, আন্দুলের দাসপাড়া শীতলা মন্দির থেকে, তার এই পুণ্য পবিত্র ভাগবত আবির্ভাব ভূমি হিমায়তপুর পাবনা জেলার যেখানে নিয়ে যাব, সেখানেও তখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শুধু পাবনায় সীমাবদ্ধ নয়,
আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, সতীর্থ, সহপ্রতিনিধিক আশিস ভট্টাচার্যের মেয়ে কিছুক্ষণ আগে যাদের নৃত্যনাট্যের মধ্য দিয়ে যাদের জীবন কথা নিবেদন করে গেলেন, তারা তখন তার মন্ত্র শিষ্যত্ব প্রাপ্ত হয়েছে। সেই সময় শুধু বাংলাদেশের হিমায়তপুরের পাবনা জেলায় নয়, একই যোগে অখণ্ড পরাধীন ভারতবর্ষের বিহারের মুজফ্ফরপুর, সমস্তিপুর জেলা এবং বম্বে, একই সঙ্গে দিল্লি, আসাম, উত্তরপ্রদেশ জুড়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভাগবত জীবন আন্দোলন স্বাধীনতা আন্দোলনের সমান্তরালে ক্ষিপ্র তীব্র গতিতে প্রসারিত এবং বিস্তৃত হয়ে যাচ্ছে। এইরকম একটি প্রেক্ষাপট যেখানে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে বাংলার শেরে বাংলা বলা হতো ফজলুল হক সাহেব, যাকে বলা হতো জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং আমাদের লোকসভার প্রাক্তন স্পিকার, সিপিএম এর বরিষ্ঠ ব্যক্তিত্ব সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায়ের বাবা নির্মলকান্ত চট্টোপাধ্যায়, নির্মল কুমার চট্টোপাধ্যায়, তিনিও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সন্দর্শন করে গেছেন। একই সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র একবার এবং বিশ্বকবির কাছে শ্রী শ্রী ঠাকুরের সত্যানুসরণ দুবার উপস্থাপিত করা হয়েছে। এইরকম একটি প্রেক্ষাপটে চলুন আপনারা আমার কথা শুনতে শুনতে আন্দুল, দাসপাড়া, শীতলা মন্দির, শ্রীমন্দির, শ্রেয়ঙ্গন থেকে খুব অল্প একটু সময়ের জন্য ফিরব গণতন্ত্র কাকে বলে, জীবনের স্বাধীনতা কাকে বলে, জীবনের সার্বভৌমত্ব কাকে বলে, একইভাবে জীবনকে বিনির্মাণ করা কাকে বলে, যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সারা দিন ব্যাপী এই উৎসবে অংশগ্রহণ করেছি। খুব মন দিয়ে, খুব ধ্যান দিয়ে আমার এই শব্দের পালকিতে চেপে চলুন। খুব অল্প একটু সময়ের জন্য ঝাঁকি দর্শনের মতন ফিরে আসি তার শ্রীভূমির শ্রীচরণকে দর্শন করে। মাতৃমন্দির সবে নির্মাণ হয়েছে পাবনা হিমায়তপুরে। এই মাতৃমন্দিরের বারান্দায় বসে আছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আমি এবার গিয়ে দেখলাম সেই গাছটা নেই, বকুল গাছ। এবার আমি যে গেলাম পাবনাতে, এবার গিয়ে দেখলাম সেই বকুল গাছটা নেই, সেখানে ইমারত তৈরি হয়েছে, বড় ইমারত। ওই বকুল গাছ ছিল একটা, আপনারা অনেক ছবি দেখেছেন, বকুল গাছে হেলান দিয়ে ঠাকুর দাঁড়িয়ে আছেন। ওই বকুল গাছটার গায়ে একটা ক্লাস 7-8 পড়া ছেলে, ক্লাস 7-8 পড়া একটা ছেলে তার বাইসাইকেলটা স্ট্যান্ড করে ঠেসা দিয়ে রেখে দিয়ে অনুকূল চন্দ্রের কাছে যাচ্ছে। তাকে ধরে নিয়ে যাচ্ছেন। আপনারা যারা বাংলায় পাটিগণিত পড়েছেন, যাদবচন্দ্র চক্রবর্তীর পাটিগণিত পড়েছেন, তার জামাই যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল ইন্সট্রাক্টর ছিলেন সত্যমোহন সান্যাল, সেই সত্যমোহন সান্যাল শক্ত করে হাতটা ধরে ওই ক্লাস 7-8 পড়া একটি ছেলেকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। যেমন বলি দেওয়ার জন্য পাঁঠা টানতে টানতে নিয়ে যায় হারিকাটের দিকে, সেরকম টানতে টানতে নিয়ে যাচ্ছে সেই ছেলেটিকে। আর ঠাকুর অনুকূল চন্দ্র চৌকির ওপরে বসে আছেন সেখানে। কিছু দূর গিয়ে বলেন, বাবা এই দেখুন কাকে এনেছি। ঠাকুর একবার আর চোখে ওই ছেলেটির দিকে তাকালেন, তাকিয়ে বললেন, দেখেছি টানাটানি করলে পরে ও শালা আমার আত্মীয় হবিনি। প্রাসঙ্গিকভাবে এই সুযোগ একটু বলে রাখি যে পাবনা জেলায় ঠাকুর অনুকূল চন্দ্রের সুনাম একদমই ছিল না। পাবনা জেলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যেটা ছিল সেটা হচ্ছে অত্যন্ত দুর্নাম, এবং প্রত্যেক পাবনাবাসী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দুর্নাম অপযশ কীর্তন না করে জলগ্রহণ করেন না। এই ছেলেটি ওই দুর্নাম, ওই প্রবহমান অপযশ শুনতে শুনতেই বিশ্বাস করে ফেলেছে। আমরা শুনে বিশ্বাস করি, দেখে মিলিয়ে বিশ্লেষণ করে বৌদ্ধিক অস্তিত্ব দিয়ে জীবনে কমই গ্রহণ করি। আমরা বেশিরভাগই শুনে শুনে বিশ্বাস করি, শুনে শুনে মন্তব্য প্রকাশ করি, শুনে শুনে আমরা অনেক কিছুকে শিখে যাই, জেনে যাই এবং বুঝেও যাই, প্রত্যক্ষে কখনো পর্যবেক্ষণ করি না আমরা। ঠিক এই যার কথা বলছি তিনিও ওই শুনতে শুনতেই বিশ্বাস করেছেন যা ঠাকুরের দুর্নাম অপপ্রচার পাবনা জেলা জুড়ে। ঠাকুর বললেন, দেখেছি টানাটানি করলে ওশাল আমার আত্মীয় হবিনি। কিছুক্ষণ থেমেই বললেন, তা ও যদি নিজে থেকে না আসে আমি কি করতে পারি? এই ছেলেটি এই সুযোগের অপব্যবহার করেনি, একেবারে পূর্ণ সদ্ব্যবহার করে বলল, আসবো কি? ডান হাতের আঙুল তর্জনী তুলে বললেন, আসবো কি? আপনি তো একটা বদমাস। কাকে বলছেন? এতক্ষণ যার বর্ণনা করলাম, যাকে সেই সময় সবাই জানেন, চেনেন, এবং যিনি সেই সময় প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব,
তার দিকে আঙুল তুলে বলছেন, আসবো কি, আপনি তো একটা বদমাশ। গণতন্ত্র কাকে বলে, সার্বভৌমত্ব কাকে বলে, সংগঠন কাকে বলে, অর্গানাইজেশন কাকে বলে, ইনস্টিটিউশন কাকে বলে, তার বাংময় চিত্র আপনাদের কাছে উপস্থাপিত করছি। আসবো কি, আপনি তো একটা বদমাশ, এরম করে আঙুল তুলে বললেন। যার শ্রীচরণে আমরা উৎসব উদযাপন করছি, তিনি একটিও প্রতিবাদ শব্দ খরচ করলেন না, ঠিক করে হাসলেন, হেসেই বললেন, শালা তুই আমাকে জেম্বায় কলি, আমি যদি তো কিছু কই তুই শালা মনে মনে দুঃখ পাবো না তো? কিভাবে কথা শৈলী, কিভাবে কথার বিনিময়, কিভাবে কথার উপস্থাপন। এই কথাটি শুনে ওই ছেলেটি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, না না, দুঃখ পাবো কেন, বলুন। আমি বদমাশ বলেছি, শালা বলবেন, শুয়োরে বাচ্চা বলবে, এর বেশি আর কি বলবেন। আমাদের ক্রোনোলজিক্যাল হ্যাবিট, টাইপ, ক্যারেক্টার, কনসেপশনটা এইরকম। হ্যাঁ বলুন, কি বলবেন। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, তোগরের বাড়ির কি গরু আছে? বলে, হ্যাঁ, আমার 4খানা গরু আছে, আমি নিজে সব দেখাশোনা করি, নিজেই সব পরিচর্যা করি গরু। কিছুক্ষণ পা থেকে মাথা পর্যন্ত দেখলেন, দেখতে দেখতে বললেন, গরুর বাচ্চা হওয়ার জন্য কনে নিয়ে যাস? জেলখানায়, পাবনা জেলখানায়। পাবনা জেলখানায় ভালো ভালো পেডিগ্রিওয়ালা ষাঁড় আছে, জানেন? ভালো ভালো ষাঁড়, ওদের ভালো পেডিগ্রি, বংশপঞ্জি আছে, ওই ষাঁড় দিয়ে আমার গরুর বাচ্চা করে। যার সাথে কথোপকথন হচ্ছে, তিনি এই কোনইটা ডান দিকের হাঁটুর ওপরে দিয়ে একটু ঝুঁকে গিয়ে বলেন, ক্যাশালা, রাস্তায় তো বহুত ষাঁড় ঘুরে বেড়ায়, ওই গরুর সঙ্গে বাচ্চা করালে কি দোষ হতো? সঙ্গে সঙ্গে সেই ছেলেটি, কি যে কন, রাস্তার শালা ছাড়া ষাঁড় ওই গরু জন্মে, ঠিক আছে, শালা জেলখানার ষাঁড় ভালো। ঠাকুর সঙ্গে সঙ্গে দুটো হাত এরকম করে নাচিয়ে বলছেন, শালা ট্যাঁকে দুটো ট্যাহা নিয়ে যাওয়া লাগে না? বলে, হ্যাঁ, ওই ব্রিডিং চার্জ নেয় জেলে। এইবারই হাতটা হাঁটু থেকে তুলে নিয়ে থাইয়ের ওপরে জোরে সপাটে চাপড় মেরে বলছেন, শালা রাস্তাতেও বহুত বদমাস ঘুরে বেড়ায়, বুঝতে পারিস? এই বদমাসের কাছে আসফের গেলে না, ট্যাঁকে কিছু মাল চাই। ছেলেটি হাতে তালি দিয়ে বসে পড়লেন, বয় শালা, পচাল পারিস না। সেই ছেলেটির নাম কি জানেন? আমার বাবা গৌর মজুমদার। সেই ছেলেটির নাম আমার বাবা গৌর মজুমদার। ক্লাস 7-8-এ পড়া মানুষ। এইভাবেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ, প্রথম আলাপন, প্রথম পরিচয়, প্রথম সন্দর্শন, প্রথম যোগাযোগ। আর এইখান থেকেই ডে আফটার ডে, দিনের পর দিন তিনি ওই মানুষটির সঙ্গে মেলামেশা করছেন, কথা বলছেন। কিন্তু আশ্চর্যের বিষয়, একবারের জন্যও তিনি উচ্চারণ করেননি, তুই দীক্ষা নে। একবারের জন্য তিনি উচ্চারণ করেননি, তুই আমার কাছে দীক্ষা নে। আশ্চর্যের বিষয়, তার বাবা মানে আমার ঠাকুরদা, তিনি সেই সময় প্রতিবেশীদের কিছু ষড়যন্ত্র, পাবনা জেলা হিমায়তপুরের কিছু প্রতিবেশীর ষড়যন্ত্রে পাবনা জজ কোর্টে ঠাকুর অনুকূল চন্দ্রের বিরুদ্ধে মোকদ্দমা হচ্ছে। আর সেই মোকদ্দমায় সৎসঙ্গের পক্ষে, ঠাকুর অনুকূল চন্দ্রের পক্ষে যিনি কৌশলী, যিনি অ্যাডভোকেট ছিলেন, তার ছেলে আমাদের কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ছিলেন চিত্ততোষ লাহিড়ীর বাবা রঞ্জিত লাহিড়ী। আর ঠিক তার বিপক্ষে, ঠাকুরের বিপক্ষে যিনি অ্যাডভোকেট ছিলেন, তিনি আমার ঠাকুরদা, আমার বাবার বাবা গিরিজাকান্ত মজুমদার। তিনি আমার ঠাকুরদা, আমার বাবার বাবা। আমরা কি বলি, তোমার ঠাকুরদাকে বলো না, তোমার বাবাকে বলো না, কাকাকে বলো না, জ্যাঠাকে বলো না, ম্যানেজ করতে বলো না, ম্যানেজ করতে বলো না, এরকম আমরা সবসময় বলে থাকি। কিন্তু এমনই একটি পার্সোনালিটি, এমনই একটি ব্যক্তিত্বের অস্তিত্ব ঠাকুর অনুকূল চন্দ্র একবারের জন্য বলেননি, তোর বাবা আমার বিরুদ্ধে মামলা ওকালতি করছে। একবারও বলেননি, একবারের জন্য বলেননি তুই আমার কাছে দীক্ষা নে। একবারের জন্য উচ্চারণ করেননি। এই মানুষটি মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম আজীবন খেতেন এবং তিনি ফার্মলি, কনভিক্টলি বিশ্বাস করতেন অনুকূল ঠাকুর দীক্ষা দিয়ে বশীকরণ করে নেয়। অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে মানুষ বশীকরণ হয়ে যায়। এই বোধটা কেন হলো? ঠাকুরের সঙ্গে আশ্রমে দেখছেন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি বাংলার নোবেল, ভারতের নোবেল লয়েট স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামনের একজন অন্যতম সহযোগী। তিনি তাকিয়ে দেখছেন ডক্টর প্যারিমোহন নন্দী, যিনি লন্ডনের রয়্যাল কলেজে
রয়্যাল কলেজে যাওয়ার জন্য প্রায় প্রস্তুত হয়ে গেছেন, কিন্তু ঠাকুরের নির্দেশে তিনি রয়্যাল কলেজে যাওয়া, ইংল্যান্ডে যাওয়া বাতিল করে তিনি ঠাকুরের সেবক হয়ে ওখানে কাটাচ্ছেন। তিনি তাকিয়ে দেখছেন প্রফেসর শরৎচন্দ্র হালদার, যিনি বাগেরহাট, খুলনা বাগেরহাট পিসি কলেজের একজন প্রোফাউন্ড প্রফেসর, ইংরেজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইত্যাদি ব্যক্তিবর্গকে দেখতে দেখতে ভাবতেন এই তো সব লোকগুলো এত ব্রাইট ফিউচার, এত ব্রাইট ফিউচার, যাদের এত হাই এস্টাবলিশ যারা হতে পারত, এদের বশীকরণ করে সেবক করে দিয়েছে। আমি যদি দীক্ষা নিয়ে আমার ভবিষ্যৎ এরকম হবে। সুতরাং না, যাই হোক যেমনই হোক, দীক্ষা নেওয়া যাবে না। লোকটাকে ভালো লাগে, মেলামেশা করা যায়, কথাবার্তা বলা যায়, খবরদার নৈব চ, দীক্ষা নেওয়া যাবে না। এরকম একটি মনের জগৎ বৈতরণী পার হচ্ছেন। অল অফ এ সাডেন একদিন সাইকেলটাকে বকুল গাছের গোড়ায় ঠেস দিয়ে রেখেছেন। পাঁঠা যেমন করে টানতে টানতে হাড়ি কাঠের দিকে নিয়ে যায়, ঠাকুর দূর থেকে হঠাৎ দ্রুত পায়ে এসে ডান হাত দিয়ে খপ করে বাঁ হাতটা ধরলেন, ছ্যাঁচড়াতে মাতৃ মন্দিরের মধ্যে নিয়ে যাচ্ছেন। বুঝতে পারছেন না আমার বাবা কি করছেন, টানা হাঁচড়া করছেন কেন। নিয়ে গিয়ে ঘরের মধ্যে বসিয়ে বললেন কৃষ্ণদাকে ডাক দে। তখন সৎসঙ্গে ঋতিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যেই আসলেন বললেন, কৃষ্ণদা শালা দীক্ষা দিয়ে দেন। আমার বাবা ভাবলেন পাঁঠাকে দীর্ঘদিন নাদুস নুদুস করে কাটার জন্য, মুরগি দীর্ঘদিন নাদুস নুদুস করে ভালো করে জবাই করার জন্য, আমাকেও এতদিন মেলামেশা খাওয়া দাওয়া করে পটিয়ে পাটিয়ে ভুজুং ভাজুং দিয়ে এখন দীক্ষা দেবে। যা সারা রাতটা পালাতেও পারবো না, ঘরের থেকে দরজা খিল দিয়ে দিয়েছে, এতে বেরোতেও পারবো না, খিল দিয়ে দরজা বন্ধ করে সামনে গ্যাঁট হয়ে চেয়ারে বসে আছে, কোনো ছবি নেই, ছবির সামনে ঠাকুরের সামনেই দীক্ষা হবে, সামনে বসে আছে, আমি তো পালাতেও পারবো না দরজা দিয়ে, আর নাও বলতে পারবো না। কেন? মেলামেশা করতে করতে এমন একটা টান, এমন একটা প্রাণ, এমন একটা সম্পর্কে সেতুবন্ধন হয়েছে যেখানে সরাসরি না বলে পালিয়ে আসা সম্ভব না, একদম না। কি করি? একটা উপায় খুঁজে বার করে ফেললেন। মন্ত্রফন্ত্র দিয়ে তো বশীকরণ করবে, দীক্ষা দিয়ে তো কিছু মন্ত্রফন্ত্র বলবে, আমি শালা একটা মন্ত্র উচ্চারণ করবো না। আরে আমাকে কিছু বলবে যে এটা ছো, এটা করো, সেটা করো, এটা দাও ঠাও, আমি শালা একটা জিনিসও ছোবো না। তাহলে আর বশীকরণ কি করে দেখি। এই বলে ঠাকুর বলছেন কৃষ্ণদা দীক্ষা দিন। ঠাকুর সামনে গ্যাঁট হয়ে চেয়ারের উপরে বসে আছে। কৃষ্ণদা দীক্ষার মন্ত্র শুরু করলেন। আমার বাবা চুপ করে এরকম করে তাকিয়ে আছেন। কৃষ্ণদা বলছেন নাও বলো। ঠাকুর বাবাকে বলতে দিলেন না, উপর হয়ে চেয়ার থেকে ঝুঁকে, কৃষ্ণদা আপনি একা কয়ে যান, ও কিছু কবি নয়। আরে এটা কি করে বুঝলো? এটা তো আমি মনে মনে ঠিক করেছিলাম, আমি কিছু বলবো না। ইনি কি করে বুঝলেন? ইনি কি থট রিডার? ইনি কি চিন্তা পাঠী? ইনি কি চিন্তাটা বুঝে গেলেন? তারপরে বলে নাও ইষ্ট ভিতরে ধরো। ঠাকুর আবার বললেন কৃষ্ণদা আপনি ধরে ধরে করে দেন, ও কিছু ছবি নয়। এই সালে এটা কি করে বুঝলো? এটা তো আমি ঠিক করেছিলাম, ছোবো না। এটা সঙ্গে সঙ্গে মনে মনে কি করে বুঝতে পারলো? এইরকম একটি ভাবের মধ্যে দীক্ষা পর্ব শেষ হলো। কৃষ্ণদা একটু বিরক্ত হয়ে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। দরজাটা হাট করে খোলা, সামনে পাবনা অববাহিকা, ছোট পদ্মা বয়ে যাচ্ছে। ঠাকুর গলার আঁচলটা এরকম করে নিয়ে কোমরে গিট দিয়ে দাঁড়ালেন দরজার সামনে। বাবা দরজা দিয়ে বেরোচ্ছেন, ঠাকুরের ভুঁড়ির সাথে বাবার শরীরটা ঠেকে গেল। মাথায় হাত দিলেন। মাথায় হাত দিয়ে দুবার তিনবার বুলিয়ে দিয়ে বললেন, এই দেখ আমার না কিচ্ছু নাই। হ্যাঁ রে শালা, সত্যি করছি, আমার কিচ্ছু নাই। আমি জাগরিক ভালোবাসি না, জাগরিক শুধু জোর করে একটা জিনিস দেই, তা হলো দীক্ষা। আমার আর কিচ্ছু নাই, আমি তো ভালোবাসি। হ্যাঁ রে শালা, সত্যি করছি, আমি তো ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোর যাতে মঙ্গল কল্যাণ হয় তো জোর করে দীক্ষা দিয়ে দিলাম। এই বলে তিনি আবার সোজা হয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলেন, এখন তুমি ইচ্ছে করলে তোমার এখানে বুকের মধ্যে ঠোকা দিয়ে তিনটে বললেন, তোমার এখানে আমার রাখফেরও পারো। ইচ্ছে করলে বাঁ হাতটা লম্বা করে পদ্মার দিকে দেখিয়ে বললেন, শালা পাক পেরে ছুঁড়ে ফালায় দিবে পারো, তোমার যেম্বা ইচ্ছা তুমি অম্বাই করবে পারো। বেশি কথা না, এই কয়েকটি কথা উচ্চারণ করলেন। তার এফেক্ট কি হলো, আফটার এফেক্ট কি হলো?
যে যে ছেলেটি আমার বাবা ওই বয়সে এতগুলো কথা বললেন, সেই মানুষটি আমার বাবা ঠাকুরের বুকে, ভরিতে, পায়ে, থায়ে হাত দিয়ে ওই পায়ের পাতার ওপরে হাপুস নয়নে চোখের জলে পা ভিজিয়ে দিয়ে বলছেন, ঠাকুর আমি তো একটা শব্দ উচ্চারণ করিনি ঠাকুর, আমি তো আপনার কোনো জিনিস স্পর্শ করিনি ঠাকুর, আপনি আমাকে আবার দীক্ষা দিন ঠাকুর, আপনি আমাকে আবার দীক্ষা দিন। ঠাকুর কোমরে হাত দিয়ে পায়ের পাতার ওপরে পড়ে থাকা গোবর মজুমদারকে বলছেন, যদি ভরা পেটে সাপে কামড় দেয় শরীরে বিষ লাগে না? হ্যাঁ লাগে তো, আর আমি শালা অমৃত ঢালিছি, ওয়ে লাগবে না কেন? এই হচ্ছে তার জীবনের ক্যাপিটাল, এই হচ্ছে তার জীবনের পুঁজি। আমি বহুবার তার মুখে এই কাহিনী ঘটনা বর্ণনা শুনতে শুনতে মনে হয়েছে, বাগুইটি যাবেন, ইয়াসিন মাহমুদের পাঁঠার মাংসের দোকান এখনো আছে। বাগুইটিতে আমাদের বাড়িতে 17 থেকে 18টা পেডিগ্রি জার্মান অ্যালসেশিয়ান কুকুর ছিল। আমাদের বাড়িতে কুকুরের জন্য প্রত্যেক দিন একটা গোটা পাঁঠা ড্রেস করে কুকুর খাওয়ার জন্য আসতো। বাবা আমার ভাই বসে আছে আমার পাশে, আমার বাবা কখনো আমাদের মাছ মাংস খেতে দেয়নি, কোনোদিন দেয়নি। পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কোনোদিন খেতে দেয়নি। আমাদের হাউস ফিজিশিয়ান ছিলেন ডক্টর ব্যানার্জি, তিনি একদিন, আমরা এরকম রোগা রোগা টিংটিঙে 4 ভাই ছিলাম, একদিন আমার বাবাকে বলছেন, গোবরবাবু এক কাজ করুন, বড় বড় লোহার শিকল দিয়ে আপনার 4 ছেলের পায়ে বড় পাথর ঝুলিয়ে বেঁধে রাখুন, ঝড় যদি আসে না হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যাবে, বাঁচবে না, এদের মাছ খাওয়ান না নিরামিষ খাওয়ান, এরা বাঁচবে। বাবা বলেছিলেন মরে যাবে তো, বাবা বলেছিলেন মরতে দিন, আমার 4টে ছেলেতে একবারে মরবে না, একটা একটা করে মরবে, একটাকে মরতে দিন। আমি ঠাকুর অনুকূল চন্দ্রের কাছেকে জিজ্ঞাসা করব, আমার ছেলে মরলো কেন, একটা মরতে দিন আমার চোখের সামনে। সেই ডক্টর ব্যানার্জি যখন মারা যান তার আগে আমাকে একদিন নিজের মুখে বলছেন, ঠাকুর তোমাদের ঠাকুর বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত, তোমার বাবা ঠিক ডিসিশন নিয়েছিলেন, আমিও এখন নিরামিষ খাওয়া ধরেছি। তখন তিনি চলে যাবেন, সেই সময় দেহ ত্যাগ করার কিছু আগে বলেছেন, আমিও বেশ কিছুদিন যাবৎ নিরামিষ খাচ্ছি। গণতন্ত্রের কথা বলছিলাম, ব্যক্তি নির্মাণের কথা বলছিলাম। এই যে ব্যক্তি নির্মাণ এবং গণতন্ত্র, আমরা আগাতে গিয়ে জল ঢালি, গোড়াতে কখনো জল দেই না বলে প্রত্যেকটি মানুষকে আমার ভালো মনে হয়। আমার কোনো মানুষকে, আমি সারা দেশ ঘুরে বেরিয়েছি, আমার এই জীবনে খুব কম করে হলো কয়েক কোটি মানুষের সান্নিধ্যে এসেছি, একদম তৃণমূল স্তর থেকে একদম ওপর স্তর পর্যন্ত মেলামেশা করেছি। এবং বিশেষ করে বাংলা সাহিত্যের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব আমার ব্যক্তিগত জীবনে প্রণম্য, এবং উনি আমাকে যথেষ্ট স্নেহ করেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যার দৌলতে ভারতবর্ষের রাষ্ট্রপতি পর্যন্ত আমি গিয়েছি একদিন, ওনারই দৌলতে, ওনারই সান্নিধ্যে, ওনারই সাহচর্যে একদিন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কাছেও পাশাপাশি বসেছি। ভারতবর্ষের ফর্মার গভর্নর কেশরীনাথ ত্রিপাঠীর সাথে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় একটি অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলাম। আমি কয়েক কোটি মানুষের সান্নিধ্যে তৃণমূল স্তর থেকে একদম ওপরের স্তর পর্যন্ত মেলামেশা করেছি। আমি দেখেছি বিদ্বান এবং অবিদ্বান, পণ্ডিত এবং মূর্খ, জ্ঞানী এবং মূর্খ, এরকম প্রচুর মানুষের সান্নিধ্যে মিশেছি। একটা মজার কথা বলি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এই বোলপুরের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য, তিনি আমার পাশে বসে আছেন। আমার ডান দিকে বসে আছেন পশ্চিমবঙ্গের সেই প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, আর ওনাকে সাম্মানিক ডিলিট উপাধি দেবেন ওই আমার পাশে যিনি বসে আছেন উপাচার্য, তার নামটা আমি ইচ্ছে করে বলছি না। আমি ওনার ডিগ্রি দেখে আশ্চর্য হতবাক, অত বড় হিস্টোরিয়ান খুব কম হয়। আমি ওনার ডিগ্রি দেখে ওনাকে বললাম, হাঁ করে তাকিয়েছি, উনি আমাকে বলেন কিছু বলবেন? হ্যাঁ একটা কথা বলবো, মানে এক জীবনে এই এত ডিগ্রি আপনি অ্যাচিভ করেছেন, আমার চোখে এই প্রথম আপনাকে দেখলাম, এত ডিগ্রি, এখানে ব্র্যাকেট শুরু এখানে ব্র্যাকেট শেষ, এত পড়াশোনা করেছেন, আমি দেখে স্তম্ভিত, এরকম মানুষ আমি চোখে দেখিনি। উনি একটু আত্মপ্রসাদ লাভ করে আত্মতৃপ্তিতে হাসলেন, হেসে বলেন হয়ে গেছে কাজ করতে করতে।
আমি বললাম একটা কথা বলবো, বলে হ্যাঁ বলুন। ওই যে একদম শেষে এই হলটার একদম একদম শেষ সিটে যিনি বসে আছেন, উনি যদি ওখান থেকে আপনাকে একটা অশ্লীল অশ্রাব্য ছোট্ট গালিগালাজ ছুঁড়ে দেয়, হোয়াট ইজ দ্য রিয়াকশন অ্যান্ড রিপারকেশন? আপনার প্রতিক্রিয়া কি হবে? যদি একটা নোংরা অশ্লীল গালাগাল আপনাকে ছুঁড়ে দেয়, আপনার প্রতিক্রিয়া কি হবে? আপনার এই এতগুলো বিদ্যা যে অর্জন করেছেন, এই বিদ্যা অনুযায়ী প্রতিক্রিয়া হবে না আপনি যে পরিকাঠামো, রক্ত, বংশ, বর্ণ, গোত্র, সহজাত সংস্কার থেকে এই কাঠামোটা ধারণ করেছেন, এই কাঠামো অনুযায়ী আপনার প্রতিক্রিয়া হবে? কি হবে? অ্যাজ পার ইউর জেনেটিক্যাল কনফিগারেশন অর ইউর একাডেমিক কোয়ালিফিকেশন। যে জিজ্ঞাসা করলাম উনি সঙ্গে সঙ্গে আমাকে বলেন, নো নো, অ্যাজ পার মাই জেনেটিক্যাল ইনস্টিংক্ট, আমার সহজাত জন্মগত জৈব কাঠামো অনুযায়ী প্রতিক্রিয়া হবে। আমি ভাবলাম কি আশ্চর্য, আমরা আজকে যার উৎসব করছি, আজকে স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে আমরা যা শ্রী চরণে আজকে একত্রিত বা সমবেত হয়েছে, উনি একটা কথাই বলছেন, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার। আর এই অভ্যাস কি তিনি বারবার বলছেন। অভ্যাসকে বাংলা শব্দকে তিনি জগিং করেছেন। দেশ পত্রিকার যিনি প্রাক্তন সম্পাদনা করেছেন, সম্পাদক ছিলেন অমিতাভ চৌধুরী, উনি আমাকে সরাসরি বলেছেন, আপনার ঠাকুর বাংলা শব্দকে এরকম করে জগিং করেছেন, আপনার ঠাকুর বাংলা শব্দ নিয়ে খেলা করেছেন, আপনার ঠাকুর বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা শব্দকে সমৃদ্ধ করে গেছেন। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর একটি শব্দ ব্যবহার করেছিলেন, শব্দটির নাম হচ্ছে লালিমা। এই লালিমা শব্দটি বাংলা ব্যাকরণে অসিদ্ধ ছিল, বাংলা ব্যাকরণকে স্বীকার করেনি, অনেক পরে থেকে আত্মীকৃত করেছে। ঠাকুর অনুকূল চন্দ্র তার বাণীমালার মধ্যে একটা শব্দ ব্যবহার করেছেন, শব্দটি হচ্ছে ময় দীর্ঘ তয় তয় রেফ মধ্যের নয় আকার মূর্তনা। এই মূর্তনা শব্দটি বাংলা ব্যাকরণে অসিদ্ধ। সেই সময় ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী ডক্টর প্রতাপচন্দ্র ঠাকুরের কাছে এসেছেন। তিনি কিছুদিন আগে রাশিয়া ঘুরে এসেছেন। ঠাকুরের কাছে এসে যখন প্রণাম করে বসেছেন, ঠাকুর দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তার বাণী লেখক, তাকে বলছেন, দেবী ওনাকে একটু শোনাবি, এটা ঠিক না বেঠিক। তিনি বললেন যে ডক্টর চন্দ্র, এই শব্দটি বাংলা ব্যাকরণে ভুল, অসিদ্ধ। আমি নিজে কানে শুনেছি, ওই সময় উপস্থিত ছিলাম। ডক্টর প্রতাপচন্দ্র বলছেন যে আপাতত ওকে নিপাতনে সিদ্ধ করে রেখে দিন, ভবিষ্যতে ব্যাকরণ ওকে বরণ করে নিয়ে যাবে। ঠিক এইভাবে রবীন্দ্রনাথ দয়ালু, দয়ালি, দয়াবান বহু শব্দ ব্যবহার করেছেন। ঠাকুর অনুকূল চন্দ্র একটি ছোট্ট ছোট্ট শব্দ ব্যবহার করলেন, দ উন্তস্থ অয় দীর্ঘি দই। দেখুন শব্দের মাধুর্য, শব্দের ব্যঞ্জনা কি অসাধারণ ভাবে বাংলা শব্দকে সমৃদ্ধ করেছে। মহর্ষি পাণিনি, যিনি বাংলা ব্যাকরণের জনক, মহর্ষি পাণিনি বেদে উচ্চারণ করা ছিল ন ঊর্জে দধাতানা, তারপরে এই ঊর্জ শব্দটি, ঊর্জা শব্দটি আর ব্যবহার হয়নি। যারা বৈয়াকরণবিদ তারা বর্ণনা করেছেন, ঠাকুর অনুকূল চন্দ্র এই ঊর্জা শব্দটিকে নানাভাবে ঊর্জি, ঊর্জা, ঊর্জনা, ঊর্জিতপা বহুভাবে বাণী সাহিত্যের মধ্যে ব্যবহার করেছে। এইরকম একটি ব্যক্তিত্ব, তিনি বাণী দিয়ে বলছেন, অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার। স্বাধীনতা তখনই নির্ভর করে, এখানে যারা বসে আছেন, যদি আমি আপনাদেরকে বলি আপনাকে 5 লক্ষ টাকা ঘুষ দিচ্ছি, আপনি এই কাজটা করুন, অনেক মানুষ আছেন যে 5 লক্ষ টাকাকে ধুলোবালির মতো ফেলে দিয়ে চলে যাবে। দেখুন কি আশ্চর্য, একই বাতাস, একই মাটি, একই আকাশ, একই জল। ইংরেজ কিন্তু এগুলো নিয়ে যায়নি আমাদের কাছ থেকে, আমাদের জল নিয়ে যায়নি, আমাদের আকাশ নিয়ে যায়নি, আমাদের মাটি নিয়ে যায়নি, কিন্তু আমাদের কাছে 77 বছর ধরে যে রেখে গেল, আজকে একের পর এক স্ক্যাম, আজকে একের পর এক ঘোটালা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। কে করছে? আমাদের এই স্বাধীন 77 বছরের স্বাধীন মাটিতে অভ্যাসেরই ঝর্ণা হতে জন্মে সংস্কার। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্ট অ্যান্ড নেসেসিটি অফ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, অ্যান্ড হোয়াট ইজ দ্য নেসেসিটি আজকের এই উৎসব 15 আগস্টের? ঠাকুর অনুকূল চন্দ্র এই জিনিসটা আমাদের কাছে বারবার হাইলাইটস করেছেন। মানুষ পৃথিবীতে জন্মায়, আর মানুষ যখন জন্মায় তখন তার ইনস্টিংক্ট নিয়ে জন্মায়।
আর ইনস্টেড নিয়ে যখন জন্মায় তুমি বাইরে থেকে যতই বিদ্যে ওকে ইনজেক্ট করো, বাইরে থেকে যতই বিদ্যে ওকে ইনহেরিট করো, সেটা জামা কাপড়ের মতন রাত্রিবেলা ঘরে গিয়ে খুলে ফেলে খালি গায়ে বিছানায় শোবো। কাজ করবে ওর জন্মগত জৈবিক সহজাত সংস্কার। তাই ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম প্রধান এক অদ্বিতীয় কথাটি বললেন, এর মূল ঔপাদানিক শক্তি হচ্ছে বিবাহ। এই বিবাহের বর্ণাশ্রমিক সুষম, যাকে ইংরেজিতে বলি কম্প্যাটেবল ম্যারেজ, এই কম্প্যাটেবল ম্যারেজের মধ্য দিয়েই সুন্দর সুস্থ সুঠাম সন্তান পৃথিবীতে অবতরণ করতে পারবে। যার কাছে ব্যক্তি হিসেবে বাবা মা, যার কাছে প্রতিবেশী হিসেবে পরিবেশ, যার কাছে সমাজ এবং রাষ্ট্র পরম নিশ্চিন্তে ভরসা বিশ্বাস করতে পারে। এই কথাটি ঠাকুর অনুকূল চন্দ্রের অনেক পরে আরেকজন উচ্চারণ করেছেন, ডক্টর অ্যালেক্সিস ক্যারল, ম্যান দ্য আননোন। দেখবেন আপনারা ডক্টর অ্যালেক্সিস ক্যারল উচ্চারণ করছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট অ্যান্ড হ্যাবিট টার্ন ইনটু ইনস্টিংক্ট and instinct is a condensed form of our character. তো ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে কি অভ্যাস করতে দিলেন? তিনি প্রত্যেক দিন আমাদেরকে অভ্যাস করতে দিলেন, প্রত্যেক দিন তিনি আমাদেরকে অভ্যাস করতে দিলেন। তুমি ঘুম থেকে উঠে সকালবেলায় তোমার নাভির নিচ থেকে চিন্তা না করে নাভির ওপর থেকে চিন্তা করতে শুরু করো। তুমি প্রত্যেক দিন অটো রিসাইট করো, তুমি প্রত্যেক দিন শতভাবে আবৃত্তি পরায়ণ হও। কেন? আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। আমাদের অনেক প্রিকনসেপশন আছে, যে প্রিকনসেপশন দিয়ে আমরা আমাদের সব জিনিসকে অনুভব করতে পারি না। কেমন? বোধ। আমরা কথায় কথায় ক্যাজুয়ালি বলি, তোমার একটা বোধ কাজ করলো না, তোমার বোধে ধরা পড়লো না, তোমার বোধে ধরা পড়লো না, একটু করে ফেললে, কথায় কথায় উচ্চারণ করি। ঠাকুর অনুকূল চন্দ্র খুব পরিষ্কার ভাষায় বললেন বোধ কাকে বলে। তাকে জিজ্ঞাসা করছেন সুশীল চন্দ্র বসু, ফর্মার প্রেসিডেন্ট অফ সৎসঙ্গ অর্গানাইজেশন। ওকে জিজ্ঞাসা করছেন হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ বোধ ঠাকুর? ঠাকুর অনুকূল চন্দ্র, যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন নেই, তিনি টুইঙ্কেল অফ অ্যান আই আনসার করে বলছেন, শোনা, শোনা, জানা, দেখা এবং বোঝা। শোনা, জানা, দেখা এবং বোঝা এর মিলিত যে সমাবেশ, যে অনুভূতি, তার নাম হচ্ছে বোধ। আমরা এটা করি আমার 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 চার দেওয়ালের মধ্যে, আমার সংসারে, আমার চার দেওয়ালের বাইরে, আমার পরিবেশে, প্রতিবেশীদের সাথে। বোধ কি করে গজাবে, বোধ কি করে আসবে? এখান থেকেই ঠাকুর অনুকূল চন্দ্রের কম্প্যাটেবল ম্যারেজের কথা। আর এই কম্প্যাটেবল ম্যারেজের মধ্য দিয়েই তিনি একটি অদ্ভুত, আমার এখন আর পৃথিবীর মাটিতে শরীরে নেই, দীর্ঘদিন তার বাড়িতে রাত কাটিয়েছি, দীর্ঘদিন তার সাথে কাটিয়েছি। তার নাম আমেরিকান গুরুভ্রাতা, তার নাম রেয়াচার হাউজারম্যান জুনিয়র। উনি একদিন প্রসঙ্গক্রমে, তার বাড়িটা দেওঘরের নাম ছিল অক্ষয় স্মৃতি, তিনি সেই বাড়িতে একদিন প্রসঙ্গক্রমে বলছেন গল্প করতে করতে যে আমি যখন মাঝে নিউ ইয়র্কে গিয়েছিলাম, আমার ওখানে কিউ গার্ডেন লেন, নিউ ইয়র্কে কিউ গার্ডেন লেনের 7th ফ্লোরে, মানে 8 তলায় সৎসাং ছিল, সৎসাং লেখা ছিল, সৎসাং লাভার্স অফ এক্সিস্টেন্স, এরকম করে লেখা ছিল। সেখানে একটি অল অফ এ সাডেন একটা মেয়ে এসে হাজির হয়, এসে বললো যে আর ইউ হাউজারম্যান? বলছে হ্যাঁ আমি হাউজারম্যান। তাকে বলি আমার একটা প্রবলেম সলভ করতে পারো? বলে কি প্রবলেম? বলে আমার বাবা আবার বিয়ে করছে, আর আমি আমার বাবাকে কিছুতেই সহ্য করতে পারি না, যেহেতু আমার বাবা আর একটা বিয়ে করেছে, আমি বাবাকে সহ্য করতে পারি না, কিন্তু আমি বাবাকে ভালোবাসি। হ্যাঁ হাউজারম্যান, আমি আমার বাবাকে ভালোবাসি, কিন্তু আমি বাবাকে সহ্য করতে পারি না বিয়ে করার জন্য। আমার বাবা আমাকে আলাদা থাকতে দিয়েছে, আলাদা ব্যবস্থা করেছে, খরচপত্র বহন করে, খুব ডিউটিফুল, খুব ডিউটিফুল, কিন্তু আমি বাবাকে সহ্য করতে পারি না। তুমি এই প্রবলেমটা সলভ করতে পারো? হাউজারম্যান ওকে বললো খুব ইজি প্রবলেম, তুমি একটা কাজ করো, তোমার বাবার জন্য প্রত্যেক দিন কিছু স্পেন্স তুমি ব্যবহার করো, রাখো, সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে মনে করে কিছু রেখে দাও। হ্যাঁ কি আশ্চর্য, আমি যাকে সহ্য করতে পারি না, বাবাকে মনে করে কিছু ডলার, কিছু স্পেন্স আমি রাখবো। বলে রাখো না। 1 মাস রাখার পরে বলছে যে হয়ে গেছে 1 মাস, কি করবো? বলে আলাদা করে রেখে দাও, আবার রাখো, নেক্সট মান্থ। এই করতে করতে দীর্ঘদিন কিছু ডলার পয়সা রাখতে রাখতে একদিন বলছে যে হাউজারম্যান, আমার বাবা খুব চুরুট খেত, প্রচন্ড চুরুট খেত, সিগারেট। আমার বাবার
নেক্সট ওই মান্থে ওই তারিখে আমার বাবার বার্থডে, তো আমি কি এই টাকাটা বাবাকে গিয়ে চুরুট গিফট করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই পারো, চলে যাও, গিফট করো। ডোরে বেল দিয়েছে, বেল দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভদ্রলোক দরজা খুলতে সে হচ্ছে মেয়েটির বাবা। আর মেয়েটির বাবা ওকে দেখে অনেক অনেক দিন বাদে, এতদিনের ঘেন্না, বিরক্তি, এতদিনের যে রাগ, ক্ষোভ এবং বিদ্বেষ, ওর বাবার চেহারাটা পা থেকে মাথা পর্যন্ত দেখে হাতটা বাড়ি দিয়ে বলতেন, এটা হচ্ছে তোমার সিগারেট কৌটো, এই বাক্সটা নাও। আর শোনো, আমি তোমাকে আজকে বার্থডে বলে গিফট করতে আসিনি, এভরিডে, প্রত্যেক দিন আমি তোমাকে মনে করি, আমি তোমাকে ঘেন্না করতাম, প্রত্যেক দিন তোমাকে আমি মনে করি, তোমাকে প্রত্যেক দিন মনে করে করে ওই টাকাটা জমিয়ে তোমার বার্থডেতে গিফটটা করলাম। ভদ্রলোক দু হাত দিয়ে দরজার চৌকাঠ পার হয়ে মেয়েকে বুকে জড়িয়ে ধরলো। হাউসারম্যানের কাছে এসে বলছে, হাউসারম্যান, I can feel what is the necessity of Ishtabhriti. I can feel what is the significance of initiation. I can feel what is the significant necessity in our daily routine life. Guru, I can feel. ঠিক এই কথাটি যখন আমাদের এই আজকে যেসব চিত্র, যেসব ছবি এই ৭৭ বছর ধরে আমরা দেখতে দেখতে আসলাম, আমি আমার জীবনে, আর সবাই যেমন ঘর সংসার করে, আমি এরকম করিনি। আমি আমার জীবনে একটা সংকল্প করেছিলাম যে প্রত্যেক দরজায় দরজায়, প্রত্যেক অঞ্চলে অঞ্চলে গিয়ে এই কথাগুলো মানুষের কাছে, নকিং অ্যাট দ্য ডোর, আমি কানের কাছে গিয়ে দরজা নেড়ে কথাগুলো বলবো। আমি ফার্মলি বিশ্বাস করি আগামী 10 বছরের মধ্যে অন্তত 10টি পরিবার, 10টি সন্তান পৃথিবীর মাটিতে নামবে। সেই 10টা মানুষ একদিন জীবনানন্দের ভাষায়, পৃথিবীর এখন গভীর অসুখ, এই অসুখকে নিরাময় করতে পারবে। বক্তৃতা পারবে না, সম্মেলন পারবে না, অর্গানাইজেশন পারবে না, আমি পারবো, আপনি পারবেন, আপনারা পারবেন, ব্যক্তি পারবে। তাই ঠাকুর সবচাইতে বলতেন অর্গানাইজেশন তখনই সাকসেসফুল হয় যখন আমি অর্গানাইজড হই। দেখুন, তাকিয়ে আমার দিকে তাকিয়ে দেখুন, আমার হার্টের সাথে আমার লাংয়ের চেহারা, আমার হার্টের সাথে আমার লাংয়ের ফাংশন এক নয়। আমার কিডনির সাথে আমার প্যানক্রিয়াসের রিলেশন এক নয়। আমার স্টমাকের সাথে আমার কিডনি, প্যানক্রিয়াস, স্প্লিন একই রকম নয়। আমার যদি পায়ে লোয়ার রিজিয়ন অফ মাই বডি, আমার যদি পায়ে একটা মশা বসে, আমার এই হাতটা আপার রিজিয়ন, আমার হাতটা অটোমেটিক্যালি পায়ে গিয়ে মশাটাকে তাড়াবে। কি কোঅপারেশন! ঠাকুরের জন্য ইন্ডিপেন্ডেন্ট বিশ্বাস করতেন না। আমরা বলছি আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডে, ঠাকুর বলতেন না, উই আর অলওয়েজ ইন্টারডিপেন্ডেন্ট। আমরা কখনো কেউ স্বাধীন নই। আমার জন্ম নিতে মা আর বাবাকে প্রয়োজন হয়েছে, আমার জন্ম নেওয়ার সময় আমার বাবা আর মাকে প্রয়োজন, ফ্রম ভেরি মোমেন্ট I am always interdependent, I am not independent, I am always interdependent. ঠিক একইভাবে আমার অর্গানের দিকে তাকিয়ে দেখুন, এগুলো ইন্টারডিপেন্ডেন্ট, একটার সঙ্গে একটা কোরিলেটেড। যখন আমি এই ফিলিংটা আমার এনভায়রনমেন্টের মধ্যে ইনহেরিট করতে পারবো, তখন অটো অর্গানাইজেশন তৈরি হবে, শত স্বাভাবিক সংগঠন সমৃদ্ধ হয়ে উঠবে। আর তার আগে যদি কিছু বানাতে চাই, সেখানে শাসন থাকবে, নিয়ম থাকবে, সেখানে গণতন্ত্র বলে একটা শব্দ থাকবে, কিন্তু গণতন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হবে না। সেখানে নিয়মাবলী বলে কিছু থাকবে, সেই নিয়মাবলী স্বার্থ সুবিধা বৃত্তিকে পরিপূরণ করতে করতে যাবে, দম্ভ এবং অহংকারকে প্রতিষ্ঠা করতে করতে যাবে। এই ৭৭ বছর ধরে আমরা তাই দেখতে দেখতে আসছি। আমার কথার উপসংহার পর্ব কি করে পাবো এটা? থ্রু মেডিটেশন। জিসাস ক্রাইস্ট তিনি অনেকখানি প্রতিষ্ঠিত হয়েছেন। জিসাস ক্রাইস্ট তিনি শুয়ে আছেন ভক্তজনের সামনে আধশোয়া অবস্থায়। ভক্তজন তার কাছে বসে আছেন। অল অফ এ সাডেন ম্যাগডালিন তার সামনে আসতে সাহস পাচ্ছেন না। দূর থেকে, দরজার আড়াল থেকে তিনি প্রভুকে দর্শন করছেন। আর এই দর্শন করতে করতে আর নিজেকে ধরে রাখতে না পেরে ছুটে গিয়ে নিজের পাপ, নিজের অন্যায়, নিজের কৃতকর্ম প্রভুর পায়ের উপরে চোখের জলে পায়ের পাতা ভাসিয়ে দিয়ে তিনি হাপুস টানে কাঁদছেন।
আর যারা ভক্তজন ছিল, হাই সর্বনাশ হয়ে গেল, একটা পতিতা, একটা দোষী মেয়ে, একটা নোংরা মেয়ে প্রভুর পাকে স্পর্শ করে ফেললো, একে শাস্তি দেওয়া দরকার। সঙ্গে সঙ্গে গণতন্ত্র কাকে বলে, নিয়মাবলী প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে যিশুর কথাটা শুনবেন, কি বললেন? যিশু বললেন, থামো, আমি বলছি যে তোমার মহাজনের কাছে 50,000 টাকা ঋণ আছে, আর তোমার মহাজনের কাছে 5,000 টাকা ঋণ আছে। মহাজন যদি দুজনের ঋণ মুকুব করে দেয়, সবচেয়ে বেশি উপকৃত কে হবে? সঙ্গে সঙ্গে একজন বললেন, যার 50,000 মুকুব হয়ে গেল সে উপকৃত হবে। যিশু আর কোনো কথা বলেনি। ইতিহাস আমাদেরকে বলে এই ম্যাগদালিন যিশুর সাথে শেষ সঙ্গী হিসেবে দীর্ঘদিন ছিলেন। আজকে মেডিটেশন কাকে বলে? এই যিশুর সামনে শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন মহাপ্রাণ সন্ন্যাসী মহারাজ, তার নাম স্বামী চেতনানন্দজি। তিনি নিউ ইয়র্কে থাকতেন, আমেরিকা থাকতেন, বিভিন্ন জায়গায় এখনো থাকেন হয়তো। ওর একটি বই আছে গিরিশচন্দ্রকে নিয়ে, সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই চেতনানন্দজি বলছেন যে আমি একদিন মঠে আছি, হঠাৎ অল অফ এ সাডেন একটা মহিলা আমার কাছে আসলো। আমি বললাম, কি হয়েছে মা? উনি বললেন, আমার ছেলে আমাকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে কিছুক্ষণ আগে। আমি গাড়িতে বসে, স্টিয়ারিংয়ে বসে ড্রাইভ করে ভাবলাম যে এক্ষুনি আমি গাড়ি শুদ্ধ ড্রাইভ দিয়ে সুইসাইড করব, কিন্তু একদম ভার্জ অব দ্য এতে এসে আমি থেমে গেলাম, ব্রেক করে আমি সুইসাইড করতে পারলাম না। আমি সহ্য করতে পারছি না, খুব যন্ত্রণা, এক মুহূর্ত আমি সহ্য করতে পারছি না। সঙ্গে সঙ্গে স্বামী চেতনানন্দ বললেন, আপনি যিশুকে ভালোবাসেন? বললো, হ্যাঁ। কাম নিয়ে উনি মিশনে ক্রাইস্টের একটা ছবি, সোনালি চুল এই পর্যন্ত, আলখাল্লা মধুর কিছু একটা বস্ত্র গায়ে জড়ানো, বলে নিয়ে যিশু, আপনি এক কাজ করুন মা, আপনি এক দৃষ্টে এই প্রভু যিশুর দিকে তাকিয়ে থাকুন। আমি জোরে জোরে বর্ণনা করছি, আমার বর্ণনা কানে শুনুন, কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখটা বন্ধ করুন। শুরু করছি। যিশু এরকম দেখতে, তার হাঁটু পর্যন্ত নয়, হাঁটুর ওপরেও তার হাত দুটো ছড়িয়ে গেছে। তাকিয়ে দেখুন, হাঁটু ছাড়িয়ে গেছে তার হাত। আপনি তাকিয়ে দেখুন ডান দিকের চোখটা, এই চোখের থেকে কানটা আমাদের এখানে, প্রভু যিশুর ডান দিকের কানটা একটু নিচে। তাকিয়ে দেখুন চুলগুলো আমার আপনার মতো নয়, কেরকম কার্লিং করা, কাঁধ পর্যন্ত সোনালি রং চুলে। কাঁধে দেখুন একটা চাদর। একের পর এক বর্ণনা করে স্বামী চেতনানন্দ থেমে গেলেন। আর এই মাটি চোখ বন্ধ করে, যিশুর সামনে চোখ বন্ধ করে এক দৃষ্টে বসে থাকলেন। যখন মাটি তাকালেন, স্বামীজি ঘড়িটা রিস্টওয়াচটা দিয়ে বললেন, 45 মিনিটস ক্রস করে গেল মা, 45 মিনিট ক্রস করে গেল মা, এখন কেমন ফিল করছেন? বললো, এখন অতটা তীব্রতা ব্যথা অনুভব করছি না। স্বামীজি বলছেন, আপনি 45 মিনিট প্রভু যিশুর পায়ের কাছে ছিলেন। এবার আমি যদি দাঁড়িপাল্লায় ওজন করে দেখি, আমি 24 ঘন্টা কার কাছে নিজেকে রাখি এবং নিজে থাকি, সেই অনুযায়ী আমার রিসেপটিভিটি বাড়বে, আমার ক্যাপাবিলিটি বাড়বে। আমি 24 ঘন্টার মধ্যে কার কাছে নিজেকে কতক্ষণ রাখি এবং কতক্ষণ থাকি। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, চোখ বন্ধ করে ধ্যান হয় না, দরজা জানলা বন্ধ করে ধ্যান হয় না, জানলা খুলে দাও, দরজা খুলে দাও, চোখ মেলে তাকাও, সব দিকে সব কিছুকে গ্রহণ করো। যারা আমার কথা শুনছেন, এই কয়েকজন মানুষ একটু ধীর ভাবে দেখুন, পাখা শব্দ হচ্ছে, বাইরে গাড়ি যাচ্ছে শব্দ হচ্ছে, এখানে বা ওখানে কেউ ফিসফাস করে কথা বলছে, সে শব্দ হচ্ছে। আমি যে কথা বলছি আপনাদের সাথে, এটাও শব্দ হচ্ছে, কিন্তু আপনাদের কানের মেমব্রেনে সমস্ত শব্দ গিয়ে পৌঁছচ্ছে। আপনারা সব শব্দকে রিসিভ করছেন, কিন্তু সাইমালটেনিয়াসলি প্রত্যেকটি শব্দকে আপনারা ডিসকার্ড করছেন। প্রত্যেকটি শব্দকে আপনারা যেমন সাঁতার কেটে সামনে এগিয়ে যাই, এই শব্দগুলোকে বর্জন করছেন। কোন শব্দ গ্রহণ করছেন? আমি যে শব্দগুলো বলছি সেই শব্দগুলো গ্রহণ করছেন। ঠিক একই পদ্ধতিতে আমার বাড়ির মধ্যে যদি আমি এই ব্যবস্থা প্রয়োগ করি, একই পদ্ধতিতে আমি আমার বাড়িতে যদি এইরকম করে নিজেকে কনসেন্ট্রেট করি, একই পদ্ধতিতে আমি যদি আমার মনকে এভাবে নিয়ন্ত্রিত করি, 1 থেকে 1.5 মাস পরে দেখবেন এই আমার কাঠামোটা ঠিক থাকবে। ভেতরে একটা অন্য আমি, তো বিল্ড আপ ফ্রম উইদিন, ভেতর থেকে নিজেকে বেনির্মাণ করে তোলা।
আজকের এই উৎসবের তাৎপর্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের এই কথাটা বলতে এসছেন, এই কথাটা বলছেন, তুমি নিজেকে নিয়ন্ত্রিত করো, কারণ তোমার উপরে দেশ নির্ভর করছে, তোমার পরিবার নির্ভর করছে, তোমার পরিবার থেকে যে সন্তান অবতরণ করছে তার উপরে প্রতিবেশী, পরিবেশ, দেশ, সমাজ, রাষ্ট্র নির্ভর করছে। দিস ইজ আওয়ার নোবেল ডিউটি। এই উৎসব থেকে উৎস অভিমুখে যাওয়ার ক্ষেত্রে আমি আমার কথার উপসংহার পর্বে, একদম উপসংহার পর্বে আমি বলি, আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন, ঠিক একই পদ্ধতিতে আমার জীবনে, আমার জীবনে এই যার শ্রীপাদ পদ্মে একত্রিত হয়েছি, তার সাথে জাগতিক, পার্থিব, প্রাকৃতিক জীবনে শেষ শব্দ বিনিময় তিনি আমার সাথে শেষ কথা বলেছেন। এই কথাটা আমার জীবনের শেষ কথা। আমি অকপটে আপনাদের কাছে কনফেস করছি, আমি মানতে পারিনি, সবটা মানতে পারিনি। অকপটে আমি আপনাদের কাছে স্বীকার করছি, সবটা প্রতিপালন করে উঠতে পারিনি। 10:30, 10:15 সময় আমার সাথে পৃথিবীর মাটিতে বর্তমান যার শ্রীপাদ পদ্মে একত্রিত হয়েছে, ওনার সাথে আমার শেষ কথাটা আমাকে উনি বলেছিলেন, কোনো স্টেশনে নামে না। এইটা আমি মানি আজও পর্যন্ত মানি। গাড়িতেই যাই, ট্রেনেই যাই, ফ্লাইটেই যাই, আমি কোথাও ব্রেক জার্নি হলে আমি এখনো পর্যন্ত গাড়ির থেকে, ফ্লাইট থেকে, ট্রেন থেকে মাটিকে পা দিয়ে স্পর্শ করি না। এটা আমি এখনো মানি, কোনো স্টেশনে নেব না। তারপরে বলেছিলেন বাইরের কিচ্ছু খায় না, এটা আমি এখনো মানি, আমি এটা মানি, আমি বাইরের কোনো কিছু খাই না। আর শেষ কথাটা বলেছিলেন চোখ, নাক, কান, মন। চোখ, নাক, কান, মন, 3 বার বললেন। চোখ, নাক, কান, মন, সব সময় সজাগ, সতর্ক রেখে চলাফেরা করার চেষ্টা করো। এইটা সব সময় মানতে পারিনি। আমার মন কখনো আপনার দিকে ছুটে গেছে, আমার চোখ কখনো ওখানে চলে গেছে, আমার শরীর কখনো বিকেন্দ্রিক হয়ে গেছে, মন বিকেন্দ্রিক হয়ে গেছে। এইটা নিয়েই আমরা পৃথিবীতে এসেছি। আজকের এই উৎসবের তাৎপর্য, যারা আমরা বাড়িতে ফিরব, আমার এই কথাটি যদি আপনারা একবার এক্সারসাইজ করে দেখতে পারেন, ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন, কারণ অমঙ্গল, ক্ষতি, অপকার হবে বলে মনে হয় না। এরকম একটা সাদা চাদর, বাড়িতে ধুতি হোক, সাদা চাদর হোক, বিছানার রাখবেন। একটা নন কন্ডাক্টর প্ল্যাটফর্ম, একটা কাঠের প্ল্যাটফর্ম, যেটা নন কন্ডাক্টর, কাঠের একটা প্ল্যাটফর্মের মধ্যে সানসেট হয়ে যাওয়ার পর, সূর্য অস্ত যাবার পর অ্যান্ড্রয়েড মোবাইলে অ্যালার্ম দিয়ে দেবেন 5 মিনিট। আজকে 15 অগস্ট, আজকে রাত্রিবেলায়, অথবা 16 অগস্ট আগামীকাল সন্ধ্যেবেলায় সানসেট হওয়ার পর সোজা হয়ে বসবেন। যারা গুরুদেবের মন্ত্র পেয়েছেন, যে কোনো গুরুদেবের মন্ত্র পেয়েছেন, সেই গুরুর বীজ মন্ত্র। যারা কোনো দীক্ষা গ্রহণ করেননি, তারা জাস্ট অনলি ওম জপ করবেন, বেশ কিছুক্ষণ ঠোঁটে উচ্চারণ করবেন, তারপর মনে মনে উচ্চারণ করতে করতে ইন্ট্রোভার্টেড হয়ে যাবেন। চাদর দিয়ে গোটা শরীর থেকে ঢেকে ফেলবেন। যখন অ্যালার্ম 5 মিনিট পার হয়ে যাবে, তখন তাকাবেন। 3 মাস করবার পর নিজেকে একবার ওজন করবেন, দেখবেন আগে মানুষের খারাপ কথা, খারাপ ব্যবহার কতটা সহ্য করতে পারতাম বা পারতাম না, এখন কতটা পারি। আগে আমার চোখ কোনখানে ঘুরতো, মন কোনখানে ছুটতো, এখন আমার চোখ আর মন কোনখানে রাখতে পারি, আমি লাগাম চড়াতে পারছি কিনা, নিয়ন্ত্রণ করতে পারছি কিনা। আমার মন খ্যাতি, যশ, প্রতিষ্ঠা, বাহবা, এর ক্ষেত্রে আমার মন যাচ্ছে না, আমার মন আমার ইষ্টপাদ পদ্মে, গুরুপাদ পদ্মে থাকছে। এইভাবে যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করব, আমি ফার্মলি বিশ্বাস করি, আমি আশাবাদী, আমি নেগেটিভিটিকে পছন্দ করি না। আমি ফার্মলি বিশ্বাস করি রাত্রি জীবনের পৃথিবীর শেষ কথা নয়, একদিন সূর্যোদয় হবে, একদিন আকাশ আলো করে সূর্য উঠবে। আমরা সেদিন দুহাত জোর করে সূর্যদেবকে প্রার্থনা করব, আমাদেরই এই ঘরে একদিন মহামানব অবতরণ করবে, আমাদেরই এই ঘরে একদিন মহাপুরুষ অবতরণ করবে। মেবি আপনার ঘরে, আপনার ঘরে, আপনার ঘরে, আপনার ঘরে। সেদিন আমরাও যেমন তৃপ্তি এবং স্বস্তি পাব, সেদিন ভারতবর্ষ তৃপ্তি স্বস্তি পাবে, বিশ্বে মঙ্গল শঙ্খ বেজে উঠবে। আপনাদের জয় জয়কার হোক। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।
জয় গুরু, বন্দে পুরুষোত্তম।